সেক্ষেত্রে আপনি বললেন যে এমনকি রাজনীতির আঙিনাতেও যারা রয়েছেন তাদের কাছে গিয়েও আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন গীতা পাঠ অনুষ্ঠানে আসার জন্য এবং গীতা পাঠে শরীক হওয়ার জন্য? মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা মানে সহজে যেতে পারবো না, কারণ যাওয়ার জন্য যে প্রোটোকল আছে সেটা মেনটেন করতে হবে। ওনাকে মেল করা হয়েছে দেখা করবার জন্য, অফিসিয়ালভাবে চিঠিও পাঠানো হয়েছে যাতে উনি দেখা করেন, কিন্তু ওনার কোনো কারণবশত, যেমন প্রধানমন্ত্রী কোনো কারণবশত এলেন না, সেরকম মুখ্যমন্ত্রীও কোনো কারণবশত দেখা করতে পারেনি, তার ব্যস্ততার জন্য। দিল্লি কর্মসূচি ছিল শুনলাম আমরা, বা ওনার বাড়ির কিছু কর্মসূচি ছিল, সেই জন্যে সময় হয়ে উঠল না। তো যাই হোক, আমরা আমন্ত্রণ সকলকে জানিয়েছি এবং আমরা সকলকেই, এই মঞ্চটা আজকে কোনো রাজনৈতিক মঞ্চ ছিল না বা কাউকে নিয়ে মাতামাতি করারও মঞ্চ ছিল না। আমরা সাধুরাই এই মঞ্চে উপস্থিত ছিলাম। জগৎগুরু শঙ্করাচার্য এবং দৈতাপতির দুজনে আমাদের উপস্থিত ছিলেন এবং প্রায় 150 সাধু ছিল। অতএব আমরা সেখানে সকলকে আমন্ত্রণ করেছিলাম একসঙ্গে গীতা পাঠ করবার জন্য। ঠিক, আমাদের প্রধানমন্ত্রী যে এটা শুনে খুব আনন্দিত হয়েছেন, আমি গিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, উনি এটা শুনে আনন্দিত হলেন, মানে আমাদের সঙ্গে আমি গীতা পাঠ করতে যাব। উনি এখানে কোনো যাকে বলে ভাষণ দিতে আসবেন এমন বলেন উনি। উনি বলেছেন আমার সময় হলে আমার খুব ইচ্ছা আপনাদের সঙ্গে গীতা পাঠ করতে যাব। উনি গীতা পাঠ করতেই আসছিলেন। তো আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি গীতা পাঠ করবার জন্য, যার জন্য মঞ্চে কাউকে আমরা আমাদের যাকে বলে রাখার ব্যাপার হয়নি। আমরা সকলের জন্য বিশাল যে মঞ্চ তৈরি হয়েছিল সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব খুব সম্ভবত ছিলেন না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না। সেখানে সাধু সন্তদের আসন করা হয়েছিল এবং সেই আসনে, নির্দিষ্ট আসনে তারা ছিলেন। এছাড়াও যাদের বিভিন্ন আশ্রম, মঠ, মন্দিরকে কেন্দ্র করেছিল, আরও অনেক ছোট বড় আশ্রম যাদের আমরা মঞ্চে জায়গা দিতে পারিনি, তারা এরকম প্রায় 1000 মতন আশ্রম, মঠ, মন্দিরের সাধু সন্তরাও মাঠে উপস্থিত ছিল। তাদের জন্য আলাদা ব্যবস্থা, একটা জায়গা আমরা করেছিলাম। বেশ, কিন্তু এখন যখন দেখছেন যে গীতা পাঠের পর আরও অনেক কিছু চলে আসছে, যে গীতা পাঠ তার সঙ্গে একদম মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বিজেপিকেই জুড়ে দেওয়া হলো। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্সও করেছে। বলা হচ্ছে যে আজকে সকালবেলা একজন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, একজন মন্ত্রী বলেছেন যে গীতা পাঠের থেকে টেট পরীক্ষা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো। তা নিয়ে অনেকে প্রতিক্রিয়াও দিয়েছেন যে বিবেকানন্দ পুরো কথাটা তা বলেননি। তিনি বলেছিলেন যে দুর্বল শরীরে গীতা পাঠ করার থেকে শরীরকে সবল করার জন্য ফুটবল খেলা অনেক ভালো। তো এই যখন দেখছেন যে গীতার মতো বিষয়, গীতা পাঠ, গীতা তো আমাদের জ্ঞানচক্ষু উন্মেষ ঘটায়, বোধ, চেতনা, সততা, যে কারণে গীতা ছুঁয়ে শপথ করে লোকে যা বলবো সত্য বলবো। তো সেইটা নিয়েও যখন দেখছেন যে ধরনের বিভিন্ন মন্তব্য ছুটে আসছে, তখন কি একটু খারাপ লাগছে? মনে হচ্ছে যে ঠিক আসল উদ্দেশ্য সফল হচ্ছে না, নাকি মনে হচ্ছে যে না, এর মধ্যে দিয়েই সফল হবে? না, আমার তো উল্টো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য সফলই হচ্ছে। সফল যদি না হতো, আমাদের দেখুন কে একজন কি বলল, তার নিজস্ব বিচারধারা দিয়ে বলল, সে নিয়ে তো আমার পুরো মানে জিনিসটা, আমি স্ট্রাকচারটা তৈরি করিনি। যাদের নিয়ে আমি স্ট্রাকচার তৈরি করেছি সেই আপামর জনসাধারণ, যারা এই গীতা পাঠের অনুগামী, অনুরাগী হয়ে দিনের পর দিন, আমরা এটা একদিনে করিনি, একদিন আহ্বান নয়, আমাদের 1 বছর ধরে জায়গায় জায়গায় সংগঠন হয়েছে, জায়গায় জায়গায় গীতার ক্লাস শুরু হয়েছে, রিহার্সাল হয়েছে এবং সেখানে সাধু সন্তরা ঘুরে ঘুরে তারা গীতা পাঠ শিখিয়েছেন। সেই একটা অনুশীলনের ফলস্বরূপ আজকে ব্রিগেড হয়েছে। আর এখানেও যে ব্রিগেড হয়ে ব্যাপারটা শেষ হয়ে গেল তা নয়। ব্রিগেড আজকে সংকল্প করেছে সামনের বছরে 5 লক্ষ লোক ব্রিগেডে এসে গীতা পাঠ করবে। তো এটা হতেই থাকবে, মানুষের আরও জুড়বেন, আরও আবেগ প্রবণ হবেন এবং তারা নিজের যে মূল স্রোতকে খুঁজে পাচ্ছেন। এই যে রাজনৈতিক তরজা বলুন, নিজেদের জীবনের সংঘর্ষ বলুন, নিজেদের জীবনের যে মানে চড়াই উতরাই বলুন, সব থেকে কোথাও যেন একটা সমাধান আমরা পাচ্ছি এই গীতার কাছ থেকে। সেই জন্যে গীতা প্রাসঙ্গিক, সর্বকালের প্রাসঙ্গিক। যে যখন যাই বলুক না কেন, গীতাকে কলঙ্কিত করার মতন ক্ষমতা বা সাহস যারা দেখান, তাদের পক্ষে বলবো যে এ বিষয়ে একটু ওয়াকিবহাল হন এবং এ বিষয়ে চর্চা করে তবেই এই বিষয়ে আলোচনা